আর নমস্কার শ্যামলদা, আমি ভয়েস অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম। আচ্ছা, বলছি যে দাদা, ওই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, উনি ওনার বিরুদ্ধে খুনের মামলার অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি। আসলে আপনার কাছে যেটা প্রশ্ন আমার দর্শকদের জন্য, আপনি একজন চাকুরিরত অবস্থায় ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের চাকরি করতেন এবং এই কর্মচারী আন্দোলনের একজন আপনি প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি 10 বছর আগে থেকে এই মামলা লড়ে এখনো পর্যন্ত ডিএর মামলার লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আপনি কর্মচারী সমাজের প্রতি অত্যন্ত অনুরক্ত এবং আপনি কর্মচারী সমাজের পক্ষে সবসময় দাঁড়ান। আপনি এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন যে কে সেই বর্মন, প্রশান্ত বর্মন, এবং তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আপনার কি মনে হয়? দেখুন, এই প্রশান্ত বর্মন তো মহাপুরুষ ব্যক্তি এবং আহ, আপনি মানে একটু খোঁজ নিলে জানতে পারবেন 2016 সালের যে WBCS এর ব্যাচ, সেই WBCS পরীক্ষায় পিএসসি মানে ব্যাপক দুর্নীতি এবং জালিয়াতি হয়েছিল। এবং এই প্রশান্ত বর্মন ইনি প্রিলিমিনারিতে, WBCS এর পরীক্ষা দুটো পার্টে হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, সেখানে যারা পাস করবে তারা ফাইনাল এক্সামিনেশনটা দেবে, সেখানে পাস হলে ইন্টারভিউ হবে, তারপর তাদের WBCS অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এবং এই WBCS এক্সিকিউটিভ এই সার্ভিসটা কিন্তু রাজ্য সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস। এবং একজন বিডিও তিনি কিন্তু একটা ব্লকের সর্বময় কর্তা, কাজী অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। কিন্তু 2016 সালের ওই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয় এবং এই প্রশান্ত বর্মন হচ্ছেন সেই প্রশান্ত বর্মন যিনি প্রিলিমিনারি পরীক্ষায় সব মিলিয়ে 13 নম্বর পেয়েছিলেন। বলেন কি? হ্যাঁ, 13 নম্বর। এবং সেবারে কাট অফ মার্কস ছিল, অর্থাৎ যত নম্বর পেলে মিনিমাম ফাইনাল পরীক্ষাটা দেয়া যাবে সেটা ছিল 122। তার মধ্যে উনি মাত্র 13 পেয়েছিলেন। 13 পেয়েছিলেন, পেয়ে উনি ফাইনাল পরীক্ষা দিলেন। এখন প্রথম প্রশ্ন, প্রিলিমিনারিতে যিনি কাট অফ মার্কসটাই পেলেন না, মাত্র 13 নম্বর পেলেন, তিনি কিভাবে ফাইনাল পরীক্ষাটা দিতে পারলেন? এক্স্যাক্টলি। এবং ফাইনাল পরীক্ষা তিনি দিলেন এবং তিনি নাকি WBCS এ প্রথম হয়ে গেলেন, ফার্স্ট হয়ে গেলেন। ফার্স্ট? একদম ফার্স্ট। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আদালতে আজকে 9 বছর ধরে মামলা চলছে। কলকাতা হাইকোর্টে বিভিন্ন মাননীয় বিচারপতিদের এজলাসে সেই মামলা এসেছে। আমি নিজে যখন এই ঘটনাটা প্রকাশ্যে আসে, আমি পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে আমি RTI করেছি। করে তখন আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তা আমি RTI করে আমি জানতে চেয়েছি যে তোমরা আমাকে জানাও যে এই প্রিলিমিনারিতে এই নম্বর পেয়ে একজন WBCS অফিসার হয়ে গেলেন এবং 29 জন অফিসারের বিরুদ্ধে এইরকম অভিযোগ আসছে, তারা BCS A গ্রুপ হয়ে গেছেন এক্সিকিউটিভ। তা এই বিষয়ে তথ্য জানান যে তারা সত্যি কি নম্বর পেয়েছেন। তা PSC-তেও আমি চিঠি দিয়েছি। PSC-তে বিভিন্ন কর্মসূচি হয়েছে PSC বাঁচাও কমিটির পক্ষ থেকে, সেখানে আমি গেছি, সেই অবস্থানে আমি বক্তব্যও রেখেছি এবং PSC চেয়ারম্যান বা PSC সেক্রেটারির সঙ্গে একাধিকবার দেখা করেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজ পর্যন্ত এই যে 13 নম্বর পেয়ে যিনি WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় প্রথম হয়ে গেলেন, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা রাজ্য সরকার আজ পর্যন্ত নেয়নি। এখন WBCS এক্সিকিউটিভ অফিসাররা হচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের তার অধীনে, এবং তার মন্ত্রী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে তো অন্য তদন্ত বা অন্য কিছু করার কোনো প্রয়োজনই নেই। পার ডিপার্টমেন্ট PSC-কে একটা চিঠি দিয়ে জানতে চাইবে যে তোমরা বলো যে এর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে যে 13 নম্বর প্রিলিমিনারিতে পেয়েছিল, সে এটা কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাহলে কিভাবে ফাইনাল পরীক্ষা দিল? দিলে পার ডিপার্টমেন্ট জেনে গেল, সঙ্গে সঙ্গে এই প্রশান্ত বর্মন এবং আরো যারা
অভিযোগ আছে আরো 29 জন বিডিও এইভাবে WBCS পেয়েছেন। তা সেই অভিযুক্ত সকলের তথ্য নিয়ে তাদেরকে চাকরি থেকে প্রথম বরখাস্ত করবেন, তাদের বিরুদ্ধে এফআইআর হবে, তারা জেলে যাবে, তদন্ত চলবে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে। এখন একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, কেউ যদি দুর্নীতি না করে থাকে, এই যে 29 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, এই অভিযোগ যদি সত্যি না হয়ে থাকে তাহলে তাদের সামাজিক সম্মানের পক্ষে এটা খুব খারাপ। তাহলে এই জন্যও তো রাজ্য সরকারের খুব তাড়াতাড়ি এর একটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। রাজ্য সরকার কিচ্ছু করেননি। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে এই প্রশান্ত বর্মনদের উপর রাজ্য সরকারের যে শাসক দল তার সর্বোচ্চ মাথাদের আশীর্বাদের হাত রয়েছে। এবং আরো আতঙ্কের বিষয় যেটা, কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, 9 বছর ধরে মামলা রয়েছে। এখানে আদালত কি দেখবে যে সত্যি 13 পেয়েছো না 122-এর বেশি পেয়েছো? এইটা তো দেখার বিষয়। এইতে কতদিন সময় লাগে? 100 যদি সে 13 পেয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তার ওই WBCS অফিসারের পদ খারিজ করে তার বিরুদ্ধে এফআইআর করতে বলবে আদালত, এবং পুলিশ তদন্ত করে তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে তাকে জেলে পাঠাবে বা পুলিশ কাস্টোডিতে পাঠাবে, মামলা হবে, সেই মামলায় তার যা শাস্তি হয় হবে। তাই তো। কিন্তু 9 বছর ধরে এই মানুষটি বিডিও হিসেবে চাকরি করে যাচ্ছেন এবং ইনি এতটাই প্রভাবশালী যে তাকে ওই রায়গঞ্জ এবং তার পার্শ্ববর্তী একটা ব্লক, এই দুটো ব্লকের বাইরে তাকে কিন্তু ট্রান্সফার করা যায় না। এবং এর আগে তাকে ট্রান্সফার করা হয়েছে, তিনি বলেছেন যে আমি আইন পড়ছি এই জন্য এখন আমাকে ট্রান্সফার করলে আমার খুব অসুবিধে, এবং পার্ট ডিপার্টমেন্ট তার পরের দিনই আগের অর্ডার তুলে নিয়ে আবার তাকে রাজগঞ্জে পোস্টিং দিয়েছে। এই রকম প্রভাবশালী একজন মানুষ। আচ্ছা। এবং স্বাভাবিকভাবে এই 13 পাওয়া, WBCS এর প্রিলিমিনারিতে 13 পাওয়া একজন মানুষ যখন বিডিও চেয়ারে বসেন তখন বিডিও হিসেবে তিনি কি কি করতে পারেন এটা আপনি অনুমান করে নিতে পারেন। খুব স্বাভাবিক। এবার এই ভদ্রলোকের বিরুদ্ধে একজন মানুষকে খুন করার অভিযোগ এসেছে। একজন স্বর্ণ ব্যবসায়ী, তাকে খুন করে তার দেহ একটা খালে ফেলে দেওয়ার অভিযোগ এসেছে। এবং বিভিন্ন টিভি চ্যানেলে যদি আপনি দেখেন, তারা সিসিটিভি ফুটেজ দিয়ে দেখাচ্ছে যে তিনি সেই মেদিনীপুরে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি গেছেন নীল বাতি লাগানো গাড়ি করে। আচ্ছা। একজন ভিডিও নীল বাতি লাগানো গাড়ি চাপতে পারেন? এই অধিকার তার আছে? কখনোই না। তার শোনা যাচ্ছে যে টিভি চ্যানেলে যে সমস্ত খবর দেখাচ্ছে তাতে দেখা যাচ্ছে তার কলকাতায় বাড়ি, প্রাসাদোপম বাড়ি, এবং তিনি সেই স্বর্ণ ব্যবসায়ীকে মেদিনীপুর থেকে তুলে নিয়ে এসে কলকাতায় এসেছেন। কলকাতায় সেই এতে এবং তার সঙ্গে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ছিল, সেই সিভিক ভলেন্টিয়ার, এবং তারপর সেই ব্যবসায়ীকে মারধর করে তাকে মেরে ফেলেছেন, মেরে তাকে খালে ফেলে দিয়েছেন। এখন তার ঘনিষ্ঠ 2 জন সঙ্গীকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু এখনো এই প্রশান্ত বর্মনের দিকে পুলিশের হাত কিন্তু বাড়াতে পারেনি। মানে এতটাই তিনি প্রভাবশালী যে তাকে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে যিনি খুন হয়েছেন সেই পরিবার। তাহলে স্বাভাবিকভাবে তো সরকার প্রথমেই তো, এই পুলিশ প্রথমেই তো যে মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে মূল অভিযোগ এবং যিনি খুন হয়েছেন তার পরিবার যার বিরুদ্ধে অভিযোগ করছে তাকে গ্রেপ্তার করবেন, কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে। পুলিশ তা করতে পারছে না। পুলিশ করছে না তা নয়, পুলিশ তা করতে পারছে না, কারণ এতটাই চাপে আছে। অথচ কিন্তু পুলিশের এই তদন্তে বেরিয়ে এসেছে তিনি কলকাতা এয়ারপোর্টে এসেছেন বাগডোগরা থেকে, বিমানে তার বসে থাকার ছবি, তার টিকিট নম্বর, তার বোর্ডিং পাস, এবং তিনি যে কলকাতা থেকে ফেরত গেছেন তার পাস, সংশ্লিষ্ট সমস্ত সিসিটিভি ফুটেজ, যেগুলোতে দেখা যাচ্ছে তিনি ওই মৃত্যুর সময় ওই যে মানুষটি মারা গেছেন তাকে নিয়ে ওই ফ্ল্যাটে ঢুকেছেন, তার সঙ্গে আরো কয়েকজন ছিল, তিনি ওখান থেকে বেরিয়েছেন ওই নীল বাতি লাগানো গাড়িটা করেই ওই মৃতদেহ নিয়ে গিয়ে খালে ফেলা হয়েছে। সিসিটিভি ফুটেজে এগুলো পুলিশ বার করেছে, অথচ তিনি আজও গ্রেপ্তার হচ্ছেন না। আচ্ছা। এখন সমস্যাটা কোথায় জানেন? সমস্ত WBCS এক্সিকিউটিভ অফিসার তো এইভাবে 13 পেয়ে WBCS হননি না, এবং WBCS এক্সিকিউটিভ অফিসার হতে গেলে, এই পরীক্ষাটা দিতে গেলে অত্যন্ত মেধা, অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত পড়াশোনা করতে হয়।
তা তারা তো এই রকম পড়াশোনা করে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে তারা WBCS হয়েছে। কিন্তু এই রকম প্রশান্ত বর্মনদের জন্যে সারা WBCS এক্সিকিউটিভ অফিসারদের প্রতি মানুষের একটা সন্দেহ দানা বাঁধছে যে এও কি 13 নম্বর পেয়ে WBCS হয়েছে, এও কি ঘুষ দিয়ে WBCS পেয়েছে। মানে আপনি ভাবছেন একটা সর্বোচ্চ রাজ্যের সর্বোচ্চ সার্ভিস, সেইটাকে কিভাবে মুখ্যমন্ত্রী একেবারে চরম মানে অসম্মানের জায়গায় নিয়ে গিয়ে ঠেলে দিচ্ছেন। আচ্ছা, এবং ইনি আজও গ্রেপ্তার। আরো মজার ব্যাপার হচ্ছে যে ইলেকশন কমিশন তাকে ইআরও হিসেবে ডিউটি করাচ্ছে। ইলেকশন কমিশন তো তারা কি ইলেকশন কমিশন কি বিভিন্ন টিভি বা সংবাদ মাধ্যম তারা দেখে না, সংবাদপত্র পড়ে না? এটা তো ইলেকশন কমিশনের একটা কাজের মধ্যে পড়ে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কি খবর আসছে, কি খবর হচ্ছে, বা যারা নির্বাচনে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের সম্পর্কে কি খবর আসছে, এটা তো নির্বাচন কমিশনের দেখার জন্য একদম নিজস্ব উইং আছে। একদম। তারা তো জানেন যে এই ইআরও হিসেবে যে বিডিওকে তিনি কাজ করাচ্ছেন ইলেকশন কমিশন, তিনি খুনের অভিযোগে অভিযুক্ত। তো তাকে আজও ইলেকশন কমিশন ইআরও পদে রেখে দিয়েছেন এবং তিনি খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাংবাদিকরা তার কাছে গেলেন, তিনি বলছেন আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, আমি একজন দাবাং অফিসার, এই জন্য নাকি সবাই আমাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দিতে চাইছে। অথচ সমলদা, বিষয়টা হচ্ছে যারা এই সরকারের সমালোচনা করে বিন্দুমাত্র একটা বিষয়ে তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা এবং তাদেরকে পুলিশ বাড়িতে এসে উইদাউট এনি নোটিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। অথচ প্রশান্ত বর্মনের ক্ষেত্রে আপনি যেটা বললেন মারাত্মক অভিযোগ, কিছুই করা হচ্ছে না। আপনি কি মনে করেন এই ব্যাপারে কি উদ্দেশ্যটা আছে পেছনে? দেখুন, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের একটা বিজ্ঞাপন আমি কদিনই টিভিতে দেখছি, যে 5 তোলা মল, প্রতিটা তোলাতেই শাড়ি। মা বোনেরা খুব উৎসাহিত হচ্ছেন, যাকে ওখানে গেলে একদম 5 তোলা ভর্তি শাড়ি, তা আমরা গেলে প্রচুর শাড়ির মধ্যে আমরা বেছে নিতে পারবো। এই তৃণমূল কংগ্রেসটাকে যদি আপনি 5 তোলা মল বলেন, তাহলে তার প্রতিটা তলাতে আপনি ভ্যারাইটিসের চোর পাবেন। আপনি যেরকম চোর চাইবেন, মোটা চোর চান পাবেন পার্থ চট্টোপাধ্যায়, একটু রোগা চোর চান পাবেন জীবনকৃষ্ণ ব্রহ্মচারী, আপনি আরেকটু জীবনকৃষ্ণ সাহা, আপনি যদি ওই স্যান্ডো গেঞ্জি পরা চোর চান পাবেন ববি স্যান্ডো ববি, আপনি যদি মানে অধ্যাপক চোর চান পাবেন সৌগত রায়, আপনি যদি মহিলা চোর পান পাবেন কাকলি ঘোষ দস্তিদার, তা আপনি যদি দল বদলু চোর পান পাবেন শুভেন্দু অধিকারী, বিশ্বজিৎ কুন্ডু, কাজেই সব রকমের চোর পাবেন। এই দলটা হচ্ছে পুরো একটা চোরেদের দল এবং সরকারটা এই করাপশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং প্রশান্ত বর্মন চাকরিটা পেয়েছেন, WBCS এক্সিকিউটিভ হয়েছেন এই দুর্নীতির মাধ্যমে। তাহলে প্রিলিমিনারিতে 13 পেয়ে কোনো যুক্তিতে তিনি ফাইনাল পরীক্ষায় বসতে পারেন না, এবং যার দৌড় প্রিলিমিনারিতে 13 পাওয়া, তিনি WBCS এ ফাইনাল পরীক্ষায় প্রথম হয়ে গেলেন, এটা মানে বিশ্বাস করাটা খুব কঠিন। একদম। কাজী তার বিরুদ্ধে মানে তদন্ত হচ্ছে না এবং আদালতেও মামলাটা এগোচ্ছে না। 9 বছর ধরে আদালতে মামলা পেন্ডিং, চিন্তা করা যায়। কিন্তু আদালতে মামলাটা বিভিন্ন ডিভিশন বেঞ্চে এই মামলা গেছে, কিন্তু মামলায় কিন্তু প্রশান্ত বর্মন সম্পর্কে কিছু আজ পর্যন্ত হচ্ছে না।